নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি যে গল্পটা করব এই ব্লগে, সেই গল্পটা পুরোটা জানার জন্য আগের ব্লগগুলো কিন্তু তোমাদের একটু দেখতে হবে, মানে আগের যে এপিসোডগুলো, না হলে বুঝতে পারবে না আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাচ্ছি। এটা এখন চলেছি সোনাদা বাজারের দিকে। তার আগের পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা মন্দাহাটা আর রেনবো ফলসে গিয়েছিলাম। সেখান থেকে আসার পর একটু টায়ার্ড হয়ে পড়ায় একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু আমরা আবারও বেরিয়ে পড়েছি হাঁটা পথে, হেঁটে সোনাদা বাজারটা ঘুরবো বলে। এটা ঋষিকেশ হোমস্টে যেটা আছে, সেই হোমস্টেরই রাস্তাটায় আশেপাশে যে দোকানগুলো রয়েছে, বেশিরভাগ দোকানেই নিচে দোকান এবং ওপরে সেই বাড়ির মালিক। এই দোকানটাতে যেমন একটা কুকুর পাহারা দিচ্ছে, খানিকটা কাজের মতো দেখতে, ল্যাব্রাডর, ও কিন্তু চুপ করে বসে রয়েছে দোকানে। আর এই যে নিচের রাস্তাগুলো চলে গিয়েছে, এই রাস্তাগুলো কিন্তু মেন রোড কানেক্টেড, কিন্তু সিঁড়ি এবং বেশ খাড়াই সিঁড়ি। যদি হাঁটা চলার অসুবিধে খুব একটা না থাকে তাহলে কিন্তু খুব সহজেই এত রাস্তা ঘুরতে হয় না। মেন রোড কানেক্টেড করার জন্যেই ওই সিঁড়িগুলো রয়েছে এবং লোকাল মানুষজন ওই সিঁড়িগুলোর পথ ধরেই ওঠানামা করেন। একটা বলতে গেলে একটা অলস দুপুরের পর আমরা বেরিয়েছি রাস্তাটাতে, বেশ ফাঁকা দেখতেই পাচ্ছে। আর এই রাস্তাটা কিন্তু সোনাদা যে মেন বাজার, সেই বাজারের সাথে কানেক্টেড। একজন ভদ্রলোক পিঠে সিলিন্ডার নিয়ে উঠে আসছেন। পাহাড়ের মানুষরা প্রচুর কষ্ট করতে পারেন, যেটা আমরা সমতলে থেকে দেখলে বেশ কিছুটা অবাকই হয়ে যাই। এই রাস্তাটা সকালবেলায় কিন্তু বেশ ব্যস্ত থাকে। একদম ভোরবেলা থেকে দেখি গাড়িগুলো নিচে নামে এবং চা পাতা, মানে নিচে তো মন্দাহাটা টি এস্টেট আছে, ওখান থেকে চা নিয়ে ওপরে উঠে আসে এবং সেই টাইম কিন্তু ভাগ করা আছে। সারাদিন ওঠানামা করে না গাড়িগুলো, যেহেতু রাস্তাটা সরু। পাশেই একটা ছোট্ট দোকান রয়েছে, এই দোকানে এত ঠান্ডার মধ্যেও কোল্ড ড্রিঙ্কস খাওয়া চলছে। আর এই জিনিসটা খুব অবাক লাগলো। আমি প্রথম দেখলাম ওই যে প্রদীপটা জ্বলছে, সেই প্রদীপের তাপে ওপরে বুদ্ধার জন্য যে আমরা প্রেয়ারের যে ফ্ল্যাগগুলো দেখি, ওই জিনিসটা এই প্রদীপের তাপেই কিন্তু ঘুরছে, কোনো মেশিন বা কোনো কিছু দিয়ে নয়। জিনিসটা খুব অবাক লাগলো, ভালো করে দেখলাম। নিচের দিকে যে রাস্তাটা, ওটাই আমাদের হোমস্টের দিকের রাস্তা এবং এই যে রাস্তাটা ধরে আমরা এখন মেন রোডের দিকে যাচ্ছি, সামনে এগোলেই হলি ক্রস স্কুল আছে আর ট্রাফিক গার্ডের একটা জায়গা রয়েছে সোনাদাতে, যেটার অপোজিটের যে গলিটা, সেই গলি দিয়ে একটু নামলেই কিন্তু এই হোমস্টেটা। তবে পাহাড় মাত্রই একটু ঢাল রাস্তা এবং সেটাকে নামাটা যতটা সোজা, ওঠাটা বেশ কঠিন। যদি একজন বয়স্ক মানুষের ক্ষেত্রে হয়তো একটু ওঠানামার একটু অসুবিধে হতে পারে, যদি হাঁটা চলার অসুবিধে না থাকে তাহলে কিন্তু এই অফবিট প্লেসগুলোর যে হোমস্টেগুলো, সেগুলিতে থাকার একটা আলাদাই মজা। তবে বেশ কিছু হোমস্টেতে এমনই থাকে যে একেবারে হোমস্টের দরজা অবধি কিন্তু গাড়ি যায়, যেমন আমাদের এই হোমস্টেটারও কিন্তু দরজা অবধি গাড়ি যায়। কিন্তু যদি পায়ে হেঁটে ঘুরতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু বয়স্ক যারা আছেন তাদের অ্যাভয়েড করা ভালো। আমি এই জন্যে বলবো হাঁটা চলার অসুবিধের কারণে, যে একটু হাঁপ লাগতে পারে ওপর দিকে উঠতে গেলে, রাস্তাটা বেশ স্টিফ। আর হাঁটা চলার যদি অসুবিধা না থাকে তাহলে তো কোনো ব্যাপার নয়। এইগুলো লোকাল দোকান। এই দোকানে এই দিদির থেকে আমরা সাং কিনেছিলাম। সাং কী জিনিস সেটা নিয়ে আমি একবার প্রথম দিকে অনেক আগে যখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার কাজ করতে শুরু করি, তখন প্রথম একটা ভিডিও করেছিলাম, ছোট্ট একটা ভিডিও। এটা ওখানকার লোকাল সবজি। এগুলো কিন্তু আলু, টমেটো এবং এখানে সব থেকে মানে খুব ঝাল লঙ্কা, সেটা হচ্ছে ডালে লঙ্কা। প্রচণ্ড ঝাল হয়, মানে আমাদের এখানকার যে লঙ্কাগুলো পাওয়া যায় তার সাথে কোনোভাবেই মিল না, খুব ঝাল হয়।
এগুলো লোকাল সবজি ওখানকার। এমনি গাজর তো রয়েছে, তাছাড়া অনেক আনকমন সবজি রয়েছে যেগুলো ওখানকার লোকাল সবজি, লেটুস পাতা এগুলোও রয়েছে। রাই শাকটা ওরা ওখানে খুব খায়। সবজিগুলোর মধ্যে বেশ কিছু মিল সমতলের সাথে থাকলেও বেশ কিছু সবজি কিন্তু একটু আনকমন বলে মনে হবে, এবং খেতেও সেগুলো খুব সুন্দর। এবার একটু যাচ্ছি সোনাদা রেল স্টেশনের দিকটা। তো সবসময় একটা বাচ্চার কাছে মজার ব্যাপারই থাকে, কিন্তু আমাদের বড়দের কাছেও থাকে যদি সেটা টয় ট্রেনের রাস্তা হয়। তো যেতে যেতেই হঠাৎ দেখলাম টয় ট্রেনের একটা রাস্তা ভিতরের দিকে চলে গেছে। তো একটু ভিতরের দিকে হেঁটে গেলাম। জায়গাটা খানিক দূর যাওয়ার পরেই সামনে দুটো ভাগ হয়ে গিয়েছে, যেটা ওপর পোর্শনে চলে গিয়েছে পাহাড়ের। সেখানে অনেকগুলো বাড়ি, বেশ সুন্দর গাছপালা। হাতে সময়ের একটু অভাব আছে বলেই আর ওই দিকটা আমরা গেলাম না। ভীষণ সুন্দর জায়গাটা দেখে মনে হচ্ছিল যে যদি ওই দিকে একটু হেঁটে যেতে পারতাম ওপরের দিকটা। তো ওটা না গিয়ে আমরা একটু অবাকই হলাম যে দেখছি রেল স্টেশনের পাশ দিয়েই, মানে ওখানকার লোকাল যারা, তারা এরকম জামা কাপড় মেলে রেখেছে। ওয়েদারটা তো অ্যাকচুয়ালি ড্যামেজ বলতে গেলেই, কারণ শীতকাল, তখন জামা কাপড় ভালো করে শুকাচ্ছে না। আর আমাদের এখানকার সমতলের সাথে তো পাহাড়ের অনেকটা অমিল এইটাই, যে হঠাৎ করে মেঘ পুরোটা ঢেকে দিচ্ছে, আবার একটু রোদ দেখা যাচ্ছে, মানে এরকম। তো আমরা ওই ভিতরের রাস্তাটা দিয়ে গিয়ে দেখছি সামনে একটা মানে পরিত্যক্ত একটা বগি রয়েছে টয় ট্রেনের, এবং মানুষজন তার পিছনের পোর্শনে বেশ কিছু জামা কাপড় মেলে রেখেছে। তো ওইটা দেখে বিহু খুব আনন্দ পেয়েছে। আমরাও যে আনন্দ কম পেয়েছি তা নয়, সামনে এরকম একটা বগি রাখা রয়েছে, বেশ ভালো লাগছিল গিয়ে। এখানটা বেশি ঠান্ডা, কিন্তু চরম ঠান্ডা লাগছে এই জায়গাটা, কান ফান। পরে এগিয়ে যেতে বুঝলাম ওই জায়গাটা অ্যাকচুয়ালি এক্সট্রা একটা বগি রাখা আছে, এবং খানিকটা কারশেডের মতন, প্রয়োজন পড়ে না। যদি প্রয়োজনে আসে তখন এই লাইনটা কাজে লাগানো হয়, এবং তখন হয়তো ওই যে জামা কাপড় মেলার হুকগুলো রয়েছে ওগুলোকে ওরা খুলে ছড়িয়ে দেয়। তো ছোট্ট স্টেশন এবং ছোট্ট তার কাজকর্ম দেখে খুব ভালো লাগছিল। সোনাদার রেল স্টেশনটা আমাদের দার্জিলিং যাওয়ার পথে আমরা সবাই দেখি, কিন্তু সোনাদাতে থেকে এবারে আমাদের খুব ভালো লেগেছে। সোনাদাতে এই কারণে ভালো লেগেছে যে অনেক মানুষজন আছে ওখানে, যাদের সাথে কথা বলে পাহাড়ের জীবনযাপন তারা কেমন করে করে সেই পরিচয়গুলো না আমরা সামনে থেকে পেয়েছি। তার জন্যই কিন্তু অফবিট প্লেসে থাকা, এবং তার জন্যই কিন্তু হোমস্টেতে থাকা, হোটেল নয়। এটা সোনাদা স্টেশন, কিন্তু স্টেশনটা তো বর্তমানে বন্ধ রয়েছে, তার জন্য ওখানে আচারের স্টল দেওয়া রয়েছে, যে দার্জিলিংয়ে এসেও রাজস্থানের আচার। তো এইসব দেখতে দেখতেই সন্ধেবেলাটা বেশ মানে বিকেল হয়ে এসেছে, এবং বেশ ভালো লাগা রয়েছে। এবার আমরা একটু অপেক্ষাই করছিলাম যাকে দেখব বলে, সেই যে সামনে থেকে যাচ্ছে টয় ট্রেন। ভীষণ ভালো লাগে। এটা ডিজেল ইঞ্জিন, কিছুটা যখন আমাদের এই কয়লার ইঞ্জিনগুলো যায় সেটা তো আরও বেশি নস্টালজিয়া, আরও বেশি মনে হয় বাহ কি দেখলাম। মানে ওটা তো দেখার সময় মনেই পড়ে না যে ফোনটাকে অন করব, মোবাইলটাকে অন করে সেটা ভিডিও করব, সেটা আর মানে মাথায় আসে না। ওর সৌন্দর্যটা এত সুন্দর। দার্জিলিংয়ের সুন্দরী তো দার্জিলিং বটেই, এবং টয় ট্রেন বোধহয় দার্জিলিংকে একটা অন্য মাত্রা দিয়েছে। এই দোকানগুলোর যে টিপটগুলো রয়েছে না, চোখ ফেরানো যাচ্ছে না, এবং কাপ একের পর এক অসাধারণ দেখতে সব জিনিসগুলো। এবং হোমস্টেতে থাকাকালীন আমি দেখেছি ওরা বেশ কিছু বাসন ব্যবহার করেন আমাদের খেতে দেওয়ার জন্য, যেটা ওরা বলেন যে নেপালি এক ধরনের বাসন, যেটা কিন্তু পিতলের হয়। তার বাটি, তার গ্লাস, সেগুলো সব সুন্দর, মানে খুব সুন্দর লাগে। আমি জিজ্ঞেসও করেছিলাম কোথা থেকে নেওয়া, আমাদের বাঙালি কাঁসার বাসনের মতন কিন্তু নয়, অনেকটা আলাদা দেখতে। তো ওরা বলেছিল যে এগুলো নেপালের। स्वेटर कितने करके है? ये वाला हाँ क्या 4 रुपए? এগুলো কিসের জন্য? ঘর সাজানোর জন্য? এগুলো কিন্তু ওরা ঘর সাজানোর জন্যই ইউজ করে, মানে ঘরের মধ্যে কোনো এক্সট্রা জিনিস রাখার জন্য ওরা কোনো জানলার পাশে বা দরজার পাশে ওটাকে আটকে রেখে দেয়।
আর এই ভাই আমাদের সাথে গিয়েছিল, ও ওখানকার লোকাল ভাষায় সমস্ত কথা বলছিল। আর এই হচ্ছে সাং। এই সাং কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, কারণ ওদের সকাল শুরু হয় ভোরবেলায়। পাহাড়ের জীবনযাত্রা শুরু হয় অনেক ভোর থেকে, আর অনেক সকাল সকাল রাত হয়ে যায়, মানে সন্ধেবেলায় প্রায় ওদের রাত্রিবেলা। তো এই সাং দেয় ওরা ভোরবেলায় এবং সন্ধেবেলায়। আমরা যেমন ধুনদি বাড়িতে, ঠিক তেমনই ওরা সাং দেয়। এই ভাই লোকাল ভাষায় ওই দিদির সাথে কথা বলছিলেন যে আমরা কেন দোকানে এসেছি, কি কি কিনবো আর কি কি দেখবো। এই যে জিনিসটা দেখছেন, এটা কিন্তু প্রদীপ। মনেস্ট্রিতে বা বুদ্ধ মন্দিরে পুজোর জন্য এই প্রদীপগুলো রাখা থাকে। আমার হাজব্যান্ডের একটা খুব ট্যাগ লাইন আছে, মানে যদি আমরা কলকাতার বাইরে কোথাও যাই এবং কোনো একটা জিনিস দেখে ওকে দেখাই, দেখো এই জিনিসটা কেমন সুন্দর, ও প্রথমেই বলে যে না না, ও কোনো ব্যাপার না, বড় বাজারে পাওয়া যাবে, কলকাতায় বড় বাজারে সব পাওয়া যায়। তো এই যে ব্যাপারটা, এটা নিয়ে আমরা ওকে খ্যাপিয়েও থাকি। হ্যাঁ, বড় বাজারে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু এই স্পেশাল কতগুলো জিনিস যেগুলো ওখানকার লোকাল, সেই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় ওখানেই পাওয়া যায় সুন্দর। প্রত্যেকটা জায়গারই এরকম নির্দিষ্ট কিছু কিছু জিনিস থাকে যেগুলো তাদের ওখানকার লোকাল জিনিস, সেগুলো কিন্তু ওখানেই যত সুন্দর পাওয়া যায়, সব জায়গায় গেলে সেটা পাওয়া যায় না। ওখানকার বাজারের এই যে জিনিসগুলো, এই পাস্তা, তারপরে স্প্যাগেটিগুলো, তারপরে চাউমিনের বিভিন্ন রকমারি যেগুলো ওরা বাড়িতে বানায় এবং লোকাল প্যাকেজ সিস্টেম থাকে, সেগুলো ওরা ওখানে কিন্তু বিক্রি করে, খুব সেলও হয়। আমাদের এখানে যেমন চাউমিন বা ওই ধরনের নুডলসগুলো পাওয়া যায়, ওখানে ওই রকম টাইপের পাওয়া যায়। লোকাল দোকান, লোকাল বাজার, এটা টোটালটাই কিন্তু সোনাদার এরিয়াতেই। এবং খুব সুন্দরভাবে আমরা পায়ে হেঁটে যখন ঘুরছিলাম, প্রত্যেকটা দোকানে গিয়ে কথা বলছিলাম, গল্প করছিলাম। ওরাও জিজ্ঞেস করছিল যে আমরা কোথা থেকে এসেছি, বেশ সুন্দর লাগছিল। আর এই নিচে একটা জায়গায় রয়েছে একটা শিব মন্দির, এবং ওখানে একটা বোর্ডে লেখা রয়েছে যে এই নিচে, এই পাহাড়ের এই খাদ দিয়েই আস্তে আস্তে যাওয়া যায়, যে এখানে ময়লা কেউ ফেলবেন না, ভিতরে নাগ দেবতার মন্দির আছে, মানে শিব মন্দির আছে। তো আমাদের এর সঙ্গে যে ভাই ছিল, সেই ভাই আমাদের গল্প করে বুঝিয়ে দিচ্ছিল, এবং আমরা দেখলাম লেখাও রয়েছে। খুব সুন্দর লাগছিল বাজার ঘুরতে। এবং এই যে জিনিসগুলো ওপরে ঝুলছে, এগুলো হচ্ছে ওই সাং দিয়ে ওরা সকালবেলা, যেমন আমরা ধুনদি বাড়িতে, এই যে এইগুলো কিন্তু ওই সাং দিয়ে সকালবেলাতে খুব সুন্দর করে ধুনো দেয়। এবং ওর একটা গন্ধ আছে, যে গন্ধটা সাংয়ের মানে পাহাড়কে মনে করায়। দেখবেন কোনো গান বা কোনো গন্ধ আমাদের পুরনো স্মৃতিকে অনেক জাগিয়ে তোলে। তো সাংটাও সেই রকমই। তো সেই জন্যই কিন্তু প্রতিবার যখনই পাহাড়ে যাই, তখনই ওই সাং সঙ্গে করে নিয়ে আসি, এবং অনেকটা করে নিয়ে আসি যাতে অনেক দিন চলে। তো এগুলো হচ্ছে ছুরপি। ছুরপি হচ্ছে দুধ দিয়ে তৈরি করা হয়, এবং যাতে শরীরটা গরম থাকে সেই জন্য পাহাড়ের মানুষরা মুখের মধ্যে ছুরপি রেখে দেয়। প্রচণ্ড টেম্পারেচার থাকে তো, ঠান্ডা, তো সেটাই লোকাল দোকানে গিয়ে দেখা হচ্ছে এবং কথা বলা হচ্ছে। ये छुरपी क्या होता है? कट करके जाता है। ये छुरपी क्या होता है? दूध से बनता है। এটা খেলে বডি হিট হবে, গরম হবে। কিন্তু সে কিছুতেই মুখে গলে না, বলবে না কিন্তু মানে চুষে মুখে যেতে হবে। থাকে। ये क्या ये है? खट्टा खट्टा रहता है ये। क्या बोलते हैं? इसको यहाँ पे हम लोग बोलते हैं पाला। हामीले ला के भन्छ? खट्टू। खट्टू खट्टू बोलता है इसको। टेस्ट होता है? अच्छा टेस्ट अच्छा टेस्ट होता है। अच्छा, इसका 70 रुपीज़ है। फ्रूट से बनाता है इसको। टक टक मिष्टी मिष्टी, এটা এটাই। নাও নাও না। ये हो गया तुम्हारा, लिखा हुआ है तो। अच्छा, ये आपका हो गया चिप्स है ये। चिप्स है हाँ। अच्छा होता है टेस्ट। क्या चीज? ये ये खट्टा खट्टा लगता है। खट्टा मीठा होता है। खट्टा मीठा होता है। ये देखिए यहाँ का, ये देखिए। আমরা ওই দাদার কথা শুনে ওই খাটা মিঠা ওইটা কিনেছিলাম, খাটু যেটা ওরা বলছিল, খুব সুন্দর খেতে ছিল, টকটক মিষ্টি মিষ্টি, দারুণ। আর ওই যে প্যাকেটে দেখা যাচ্ছে মোচড়ের মতো দেখতে, ওই জিনিসগুলো কিনেছিলাম, দারুণ খেতে ছিল। এটা ওখানকার লোকাল খাবার, লোকজন দোকানে আসলে কিনে নিয়ে যায়।
তো ওটা কিনেছিলাম। আর এই হচ্ছে সাং, যেটা ওখানকারই যে পাহাড় এলাকা যেগুলো রয়েছে সেখানে পাইনের অনেক গাছের ছোট ছোট অংশ, তারপর শুকনো বিভিন্ন গাছের ডাল, সেইগুলোকেই কিন্তু ওরা একত্রিত করে ওই সাং বানায়, দিয়ে ওইগুলোকেই ওরা ধুনো দিয়ে তার সাথে, ধুনো দেয় না অ্যাকচুয়ালি, কর্পূর দেয়, কর্পূর দিয়ে জ্বালায়, খুব সুন্দর গন্ধ বেরোয়। আর এগুলো জালি কাজ হচ্ছে, যেমন আমাদের এখানে কাঠের দোকানে হয়, তেমনি পাহাড়ের বেশ কিছু অংশে আমরা মনেস্ট্রিতে গেলে এই ধরনের কাজটা খুবই দেখতে পাই। ওখানে গিয়ে জানতে পারলাম যে মানুষজন তার বাড়িতেও কিন্তু যেমন খাট আসবাবপত্র থাকে, তেমন কিন্তু এই কাজগুলো সেখানেও তারা ব্যবহার করে, যেমন খাট বা পড়ার টেবিল, পুজোর ঘরে, এই কাজগুলো কিন্তু সুন্দরভাবে করছে এবং হাতে করে করছে, রং করছে। সেগুলো সামনে থেকে দেখতে সত্যি খুব ভালো লাগছে। আর এরকম ওদের সাথে গল্প করছি আর মাঝে মধ্যেই পাশ থেকে টয় ট্রেন যাচ্ছে, সে যেন একটা আলাদাই অনুভূতি। পাহাড়ের সৌন্দর্য, পাহাড়ের শুধু প্রকৃতি না, পাহাড়ের মানুষগুলোর ব্যবহারও মনে রাখার মতো। একটা দোকানে গিয়ে কি করছে তারা যদি জানতে চাওয়া হয় তাহলে কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল। সে ওদের সাথে কথা না বললে সত্যিই মনে গেঁথে যায় ওদের কথাগুলো। এই যে বলতে না বলতেই আবার সামনে থেকে টয় ট্রেন যাচ্ছে, বারবারই খুব সুন্দর লাগে দেখতে, মনটা অন্যরকম অন্য জায়গায় চলে যায়। তারপর আস্তে আস্তে আমরা ফিরে এলাম সন্ধেবেলায়, প্রায় রাত হয়ে গিয়েছে ওখানে, সন্ধেটাই মানে রাত হয়ে যায় হুট করে। তারপর হোমস্টেতে এসেছি। ঘরের ভিতরে এখন 8 ডিগ্রি, বাইরে কত হবে জানি না, তবে প্রচণ্ড ঠান্ডা, 5-6 হতে পারে। আমরা 5:35 যখন ফিরছি, সোনাদা মার্কেটটা একটু ঘুরতে গেছিলাম, যখন ফিরছি তখন যখন ঢুকছি ভিতরটায়, দেখে মনে হচ্ছে আশপাশের বাড়িগুলো সব অন্ধকার করে রেখেছে আর 2-1টা দোকান খোলা, মানে দেখে মনে হচ্ছে ওটা 5:35 নয় 8:35, এবং প্রচণ্ড ঠান্ডা লাগছিল। ঠিক বিকেল থেকে যেই সন্ধে হলো এত ঠান্ডা লাগছিল, মানে জাস্ট মনে হচ্ছিলো কখন ফিরবো রুমে। আর তারপর আমরা ভাবলাম ওয়াই খাবো, কিন্তু এত ঠান্ডা লাগছে চলে এলাম রুমের মধ্যে। আসার সাথে সাথে ঋষিকেশ হোমস্টেতে আমরা আছি, যে হোমস্টেতে, তো ঋষিজির মা আসলেন, এসে উনি পকোড়া চা সব দিয়ে গেলেন, আমরা খেলাম বসে বসে এখানে। তারপরে ঋষিজিও অফিস থেকে আসলেন, উনিও এসে আমাদের সাথে অনেক গল্প করলেন, আমরা এতক্ষণ গল্পই করছিলাম। এবার ওনারা ডিনার দিয়ে গেছেন, তো আমরা ঘরের মধ্যেই রয়েছি, বাইরে বেরোনো জাস্ট যাচ্ছে না। ডিনারটা একটু পরে আমরা করে নিয়ে আজকের মতো গুড নাইট হয়ে যাব। অ্যাকচুয়ালি এই হোমস্টেটার যোগাযোগটা এটা আমরা পেয়েছি কিন্তু ভাইরাল স্কোপ ভিডিও দেখে, মানে শান্তনুদার ভিডিও দেখে আমরা এই হোমস্টেটাতে এসছি। এটা একটা এটিক রুম, যে রুমটাতে আমরা রয়েছি, অসাধারণ রুম। এখানে আমরা 4 জন এসছি, মানে আমি, আমার হাজব্যান্ড আর অনলি ফর আমার 2টো বাচ্চা। এখানে চাইলে লোকে 9 জন আসতে পারবে বা 10 জনও আসতে পারবে, একটা টিম আসতে পারবে। ইভেন ওনাদের নিচের তলাতেও আছে রুম, গেস্ট রুম আছে আর একটা সেপারেট রুম আছে। এখানে গরম জলের জন্য গিজার আছে, একটা হোটেলের মতনই, বাট হোমস্টের অ্যাটমসফিয়ার। এবং যারা দার্জিলিংয়ের প্রচণ্ড লোকালয়, প্রচণ্ড আওয়াজ, এই সমস্ত থেকে একটু দূরে থাকতে চান, এই ধরনের অফবিট প্লেসগুলো সত্যি ভীষণ ভালো। সৃজনাদির সাথে এখনও আলাপ হয়নি, মানে উনি আসেননি, উনি একটু কাজে আছেন, আশা করি কালকে হয়তো হবে। সেদিনের ওই অনুভূতি একটু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তারপর যথারীতি আমরা ডিনার করতে বসে গিয়েছিলাম। এটা কি আন্ডা কারি, ডিমের তরকারি, খাই না ডিমের তরকারি। এটা একটা কিছু ভাজা, বিনস মতো মনে হচ্ছে। আলু ভাজা না, এটা বিনস মনে হয়। জানি না, বলবে তো। এটা নাকি ভাত ও খুলতে পারছি ইয়া, এটা তো খুলতে পারছি না, বাপরে, এটা মস করে খুলতে পারছি। এত পরিমাণে টাইট ছিল, তারপর অনেক কষ্ট করে খুলে দেখা গেল ওর মধ্যে গরম গরম ডাল। আর বাইরের এত ঠান্ডা ওয়েদার, তার মধ্যে প্রত্যেকটা খাবার গরম। হোমস্টের এই আতিথেয়তাগুলো সত্যি প্রচণ্ড পরিমাণে মনকে মানে টানে আমাদের।
মানে আমি আমার ক্ষেত্রে বলছি যে আমার সব সময়ের জন্য প্রেফারেন্স থাকে পাহাড়ে গেলে হোটেলের থেকে হোমস্টেতে থাকা। এর অনেকগুলো কারণ আছে, আমি তোমাদের সাথে আস্তে আস্তে সেটা বলবো। বিহু বিহু সরো, শুভায়ন এদিকে তাকাও। এই যে হোমস্টে মানে হচ্ছে পাহাড়ের মানুষের সাথে থাকা। এমন নয় যে দুটো মাত্র রুম করা থাকলো আর আমরা সেখানে টাইম টু টাইম খাবার পেলাম, নিজেরা ঘুরে বেড়ালাম বা স্পেসিফিক কতগুলো পয়েন্ট ঘুরলাম, এরকম নয়। এই জায়গাটা একদম অদ্ভুত একটা জায়গা। দেখুন, ঘরের মধ্যে থেকে আস্তে আস্তে নিচের তলায় আসা যাচ্ছে। যেখানে আমাদের রুমটা ছিল তার থেকে ঠিক একতলার নিচে আমি সিঁড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে নামলাম। এটা হচ্ছে ঋষিদাদের বাড়ির অংশ, এখান থেকেই খাবার তৈরি হয় এবং আমাদেরকে সার্ভ করা হয়। আমাকে ঋষিজির মা বলে এসেছিলেন যে ও ঘরে আমাদের দেখে এসো, তো আমার ইচ্ছাই ছিল আসার। এবং এইটা একটা ভীষণ আনন্দদায়ক যে রান্নাঘরে কি হচ্ছে, কি করছে। এবং ওই দিন আমাদের বলেছিল যে তোমরা তো আজ চলে যাবে, সেল রুটি বানিয়ে খাওয়াবো। সেল রুটি ওদের কোনো স্পেশাল অতিথিদের ওদের বানিয়ে ওরা খাওয়ায়। বাড়িতে যেমন আমাদের পিঠে তৈরি হয় ঠিক তেমনই, খানিকটা পিঠের মতনই খেতে। খুব সুন্দর হাতে করে তৈরি করছিলেন সেল রুটি, এবং সেটা দেখতে আমি নিচে গিয়েছিলাম। बनाते हैं भाई भाई दूज के लिए। अच्छा, मैंने बंगाली में जिसको भाई फोटा बोलते हैं, भाई दूज। भाई दूज ओके, भाई लोग को खिलाते हैं हम लोग बना के इसको। अच्छा। আমাদের যেমন ভাইফোঁটায় অনেক রিচুয়ালস আছে, তেমন ভাইদুজ মানে ভাইফোঁটাতে ওরা এই সেল রুটি বানিয়ে ভাইদেরকে খাওয়ায়। তো আমাদের জন্য স্পেশালভাবে বানাচ্ছিলেন এবং খুব সুন্দর লাগছিল ওনার সাথে গল্প করে, যে সারাদিন কিভাবে কি কাজ করেন, কখন কি করেন, সমস্তটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে উনি বলছিলেন গল্প করে। খুব ভালো লাগছিল শুনতে। পাহাড়ের আমি বারবার বলছিলাম না যে হোটেলের থেকে বেশি পছন্দ হয় হোমস্টে। কেন? হোমস্টে মানে পাহাড়ের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোর সাথে থাকা, মানে ওই বাড়িতেই থাকা যে বাড়িতে তারা থাকে। তাদের জীবনযাপন তারা কিভাবে করে, কি করে সারাদিন, সমস্ত কিছু নিজের চোখে দেখা যায়, তাদের সাথে থাকা যায়, তারা কি রান্না করছে দেখা যায়, তাদের সাথে গল্প করা যায়। এই যে বারবার বলি, ইস পাহাড়ে যদি একটা বাড়ি থাকতো কি যে ভালো হতো, ঠিক এই কারণেই বলি। কারণ বাড়িটা যেন ওই 2 দিন বা 4টে দিন যে কদিন থাকি, সেটা যেন মনে হয় নিজের বাড়ি, মানে নিজের কেউ। এবং ব্যবহারগুলো ওনারা এমন সুন্দর করেন। আর আরেকটা কথা, আমরা নিজেদের বাড়ি কিন্তু অপরিষ্কার রাখি না, পরিষ্কার করে রাখি, তাই না? গুছিয়ে রাখি জিনিস। ঠিক আমারও মনে হয় যে পাহাড়ে হোমস্টেতে থাকাকালীন আমাদেরও কিন্তু তাই করা উচিত। যখন ছেড়ে চলে আসবো বা যখন থাকবো, তখন জিনিস অগোছালো করবো না, সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো, গুছিয়ে আসবো, যেমনটা ঠিক তারা আমাদের জন্য করে রাখে। নিজের বাড়ি হলে আমরা এটাই করতাম, তাই না? আজ আমরা চলে যাব এখান থেকে। বাড়িটার প্রতি গত 2 দিনে একটা মায়া পড়ে গেছে অদ্ভুত। এই মানুষগুলোর মায়া, বাড়িটার মায়া। এই বাড়িটার রাস্তার লেভেলে যে ঘরটা, সেটার পরেও কিন্তু আরও আরেকটা ফ্লোর আছে যেটাতে ঋষিজিরা থাকেন। এবং আমি আগের ব্লগেও দেখিয়েছিলাম যে কোন রাস্তা দিয়ে আমরা নিচের দিকে গিয়েছিলাম, মানে চা বাগানের দিকটা। এটা চা বাগানের দিকের রাস্তাটা, মানে মন্দাহাটা বা রেনবো ফলসের দিকে, আর একটা মেন রাস্তার দিকে চলে গিয়েছে, সোনাদার রাস্তার দিকে। তো একটা মায়া পড়ে যায় এই থাকলে হোমস্টেগুলোর। এবং সেই বাড়িটা, আর বিশেষ করে এই রুমটা এটিক রুম হওয়ায় এর যে সৌন্দর্যটা এত সুন্দর লেগেছিল। আমি প্রথম ব্লগে তোমাদের সাথে বলেছিলাম যে দূরে দেখা যায় সান্দাকফুর রাস্তাগুলো, খুব সুন্দর লাগছিল। এবং পুরো বাড়িটাকে মানে বলতে পারো খানিকটা মেমোরি কালেক্ট করে নিচ্ছিলাম। এবং অবশেষে এসে গেছিল সৃজনাদি আমাদের সাথে দেখা করবার জন্য। ভীষণ মিষ্টি এই দিদিটা, এবং এনার ব্যবহার, এনার সাথে কথা না বললে আপনি বুঝতে পারবেন না। সৃজনাদির বহু হোমস্টে আছে পাহাড়ের বিভিন্ন অফবিট প্লেসে। আপনারা যোগাযোগ চাইলে আমাকে বলবেন নিশ্চয়ই কমেন্টে, আমি নাম্বার দিয়ে দেবো সৃজনাদির। मुझे पता नहीं था कि 2
से भी आ रहा है, बाद में पता चला जब आपने वो डिटेल्स भेजा ना संतकपुर के लिए। তোমাকে কি বলছি এটা ঋষিজির নিজেদেরই একটা দোকান, যেটা হোমস্টের লাগোয়া একদম গায়েই রয়েছে। এই দোকানে বেশিরভাগ সময় ঋষিজির ওয়াইফই থাকেন এবং এদের একটা পোষা বেড়াল আছে। আমার 2 ছেলে ওই বেড়ালটাকে নিয়ে যা করছিল, তবে বেড়ালটা খুবই শান্ত। আর পাহাড়ের মানুষগুলোর সাথে পরিচয় এবং তাদের ভালোবাসা সত্যিই বলার মতো না। যখন আমরা চলে আসছি, সবাই মিলে এসেছে সি অফ করবার জন্য। আমরা চলে যাচ্ছি, আবার কবে আসবো, যেন মনে হচ্ছে যে নিজের কোনো রিলেটিভ বা নিজের কোনো বাড়ি সেই জায়গা থেকে আমরা ছেড়ে চলে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে একটা মায়া মমতা জড়িয়ে যায়। যেমন পাহাড়কে আমরা ভালোবাসি, তেমন হয়তো পাহাড়ের মানুষগুলোর ব্যবহারগুলোর জন্যই আমরা পাহাড়কে এত ভালোবাসি। আমার তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয় নিশ্চয়ই আমাকে জানাবেন। আর এই ছিল আমাদের স্মৃতি ওই দিনের, যে এবার আমরা চলে যাচ্ছি ঋষিজির হোমস্টে থেকে একটা নতুন গন্তব্যের দিকে। অনেক মনের মধ্যে মন খারাপ স্মৃতি, অনেক আনন্দ, আবার যে নতুন কিছু দেখতে চলেছি, নতুন স্মৃতি কালেক্ট করতে চলেছি। তো সেগুলোর জন্যে আবার আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা কোথায় যাচ্ছি সেটার গল্প কিন্তু থাকবে নেক্সট ব্লগে। এরকম মেঘ, কুয়াশা, কখনো আবার ঝলমলে আলোর মতন সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে আমরা সুখিয়া পোখরি হয়ে মানেভঞ্জন হয়ে পৌঁছে গিয়েছিলাম ল্যান্ড রোভারের দেশে। সেই গল্প শুনতে নেক্সট ব্লগে নিশ্চয়ই থাকতে হবে তোমাদের। দার্জিলিংয়ের সিরিজের যতগুলো এপিসোড করব, আশা করি আমি যেভাবে অনুভব করেছি, যেভাবে আমার মনে হয়েছে প্রকৃতি এবং পাহাড়কে ভালোবেসে তোমাদের সাথে, সেইভাবে আমি শেয়ার করছি বা আশা করি করব। কেমন লাগলো আমাদের এই ব্লগটা নিশ্চয়ই জানিও, এবং আগামী পর্বে তোমাদের উপস্থিতি এবং তোমাদের ভালোবাসা নিশ্চয়ই চাইব। সকলে খুব ভালো থেকো নিজেরা এবং অন্যকেও ভালো রেখো। আবারও চলে আসবো নতুন গল্প নিয়ে। ভালো থেকো সকলে।